হিন্দুত্ববাদে আপনাদের প্রবলেম কোথায়? আসামে যেখানে দুবার এনআরসি হয়েছে সেখানে কিন্তু এসআইআরটা হচ্ছে না। আরএসএস হচ্ছে সম্পূর্ণভাবে এমন একটা সংগঠন যে সংগঠনটাকে স্বাধীনতার ঠিক পরে, মহাত্মা গান্ধীর হত্যার পরে সর্দার প্যাটেল এই সংগঠনটাকে তিনি ব্যান করলেন, যে আইনের শাসনটা থাকবে নাকি এই ধরনের বুলডোজারের শাসন, এনকাউন্টারের শাসন হবে। প্রায় 30,000 কোটি টাকা নির্বাচনের ঠিক প্রাককালে 3 কোটি 4 কোটি মানুষের মধ্যে বিভিন্ন নাম করে বিলি করা হলো। এরকম 1,80,000 মহিলাকে 90,000 বুথে, প্রতি বুথে 2জন জীবিকা কর্মীকে দায়িত্ব দেওয়া হলো। এবার আমরা 14 লক্ষ ভোট পেয়ে আমরা মাত্র 2টো আসন জিতেছি। ইলেকশনটা ব্যালটে হোক, কারণ মেশিনটাকেও বিশ্বাস করা যায় না। আর মেশিনের থেকেও বড় কথা মেশিনারি, ইভিএম বন্ধ করে ব্যালটে ভোট হোক। এটা গোটা পৃথিবীর অধিকাংশ দেশে ব্যালটে ইলেকশন হয়, মেশিনে হয় না। তো বাংলাভাষী বিহারের শ্রমিককে তো বাংলাদেশি বলে অন্তত অ্যাটাক করা হয় না, কিন্তু বাংলার শ্রমিককে তো বাংলা ভাষার সুবাদে তাকে বাংলাদেশি বলে আক্রমণও করা হয়। তাহলে তারা ভোটার লিস্টে তাদের নাম থাকবে কিনা আজকে এটা বড় প্রশ্ন। যে নাগরিককে শরণার্থীতে পরিণত করা হবে। বিহারে আমরা দেখেছি মহিলাদের নাম বেশি বাদ গেছে, তো বাংলাতেও মহিলাদের নাম হয়তো বেশি বাদ যাবে। নমস্কার, আই বাংলা থেকে আমি শুভাশিস। এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন সিপিআইএম এর লিবারেশনের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর দা, আই বাংলাতে আপনাকে স্বাগত। একদম সাম্প্রতিক ঘটনা বিহারের নির্বাচন, সেই নির্বাচন আপনাদের এরকম ব্যাকফুটে চলে যাওয়ার কিছু অ্যানালিসিস করতে পেরেছেন? অবশ্যই আমাদের শুরু করেছি ভাবতে, কারণ প্রথম কথা যেটা হয়েছে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত, কেউ এটা ভাবেনি। এমনকি কোনো এক্সিট পোলও এটা বলেনি। সবাই এটা বলছিল যে এনডিএ কিছুটা হয়তো এগিয়ে আছে, কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে। কিন্তু এরকম একতরফা টাইপের রেজাল্ট হবে প্রায় একটা ঝড়ের মতো 2010-এ এটা দেখা গিয়েছিল। সেটা ছিল নীতিশ কুমারের উত্থানের সময়। আর এখনটা তো 20 বছর ধরে সরকারটা কোনো রকমে টিকে ছিল। তো এইরকম একটা সরকার 20 বছর ধরে ক্ষমতায় আছে, মানুষ বিরক্ত, প্রতিদিন রাস্তায় আন্দোলন, প্রতিদিন লাঠি চলছে, মানুষের এত বিক্ষোভ, সেই রকম একটা জায়গায় সেই সরকারটা প্রায় 85% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 200-র বেশি সিট পেয়ে ক্ষমতায় থেকে গেল। এটা তো অভাবনীয় ব্যাপার। এবার সেই অভাবনীয় জিনিসটা বিহারে হয়েছে, অতএব এটাকে তো আমাদের বুঝতেই হবে কি করে হলো, বিশ্লেষণটা করতেই হবে। তো সেখানে কয়েকটা জিনিস তো খুব পরিষ্কার চোখে পড়ছে। একটা এসআইআর, ভারতবর্ষের আগে নির্বাচনের ঠিক আগে এইরকম একটা এসআইআর আগে কোনোদিন হয়নি। এটা বিহারে থেকে প্রথম এক্সপেরিমেন্টটা শুরু হলো। এবার বাংলাতেও হচ্ছে, আরও অনেক রাজ্যে হচ্ছে। তো এসআইআরের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের ফলে একদিকে যেমন ধরুন বিহারে প্রায় 70 লক্ষ মানুষের নাম কাটা গেল, আবার অন্যদিকে প্রায় 25 লক্ষ মানুষের নাম যুক্ত হলো। তো যাওয়া নাম যাদের কাটা গেল, বাদ গেল, তার মধ্যে একটা বড় অংশই ভুলভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কেউ বেঁচে আছে তাকে বলে দেওয়া হয়েছে মারা গেছে। কেউ বিহারেই থাকে বা বাইরে কোথাও একটা পরিযায়ী শ্রমিকের কাজ করে, তাকে বলে দেওয়া হয়েছে যে বিহার থেকে সব কিছু ঘটি বাটি ছেড়ে দিয়ে বিক্রি করে চলে গেছে, সে আর বিহারে নেই। তো এভাবে প্রচুর লোকের নাম বাদ গেছে। আর যাদের নাম যুক্ত হয়েছে তারাও ঠিক কারা, সেই হিসেবটাও তো এখন আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। তো যে ভোটার লিস্টটা এসআইআর এর আগে ছিল সেটা যদি অশুদ্ধ হয়ে থাকে, ভুলভাল থাকে, তাহলে এটা তো মহা ভুলে ভরা এখন যে নতুন ভোটার লিস্টটা হয়েছে। তো এটার একটা ইম্প্যাক্ট আছে। প্রায় 30,000 কোটি টাকা নির্বাচনের ঠিক প্রাককালে 3 কোটি 4 কোটি মানুষের মধ্যে বিভিন্ন নাম করে বিলি করা হলো। তার একটা বড় ছাপ আছে। এবং সরকারের যে মাত্রায় মিসইউজ করা হলো, সরকারি কর্মী, যেমন ধরুন বিহারে সেলফ হেল্প গ্রুপ যে মহিলারা চালান, ওটাকে জীবিকা বলা হয়। সেই জীবিকা মিশনের যারা মূল সংগঠক, এরকম 1,80,000 মহিলাকে 90,000 বুথে, প্রতি বুথে 2জন জীবিকা কর্মীকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা মহিলাদের ভোটটা দেখবে। তাহলে এই যে ব্যাপারটা হলো বিহারের বুকে, তো এটা তো আমরা পরিষ্কার দেখলাম যে তার একটা বড় ইম্প্যাক্ট আছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমরাও আরও কি করতে পারতাম, আমাদের পার্টির দিক থেকেও লোক অবশ্যই আমরাও আশা করেছি, সবাই আশা করেছে যে সিপিআইএম এর মতো একটা পার্টি
আন্দোলন সংগঠনের পার্টি, তাহলে যতই ঝড়ঝাপটা হোক না কেন তাদের রেজাল্টটা ভালো হবে। কিন্তু সেটা হয়নি। সেটা যে হয়নি, ভোটটা যে আমাদের খুব কমে গেছে এমনটা নয়। যে ভোটটা আমরা 13 লক্ষ ভোট পেয়ে 2020-তে 12টা আসন জিতেছিলাম, এবার আমরা 14 লক্ষ ভোট পেয়ে আমরা মাত্র 2টো আসন জিতেছি। ফলে অঙ্কের দিক থেকে যে আমাদের ভোটটা কমে গেছে এমনটা নয়, কিন্তু ভোটের শতাংশের দিক থেকে দেখতে গেলে যে ভোটটা বাড়া উচিত ছিল সেটা অবশ্য বাড়েনি। সেটা কেন বাড়তে পারেনি এবং আমাদের ভোটটা বাড়েনি, অন্যদের ভোটটা কি করে বেড়ে গেল এত, সেগুলো তো অবশ্যই আরো ভালো করে খতিয়ে দেখতে হবে। 3 লক্ষ ভোট নিয়ে খুব চর্চা হচ্ছিল, যেটা এক্সেস বলছিল। আর একটা সামনে এসছে যে 6টার পরে, সন্ধ্যা 6টার পরে কারা ভোট দিয়েছে, এটা কিভাবে আসছে? এটা তো আসছে এই কারণে, বন্ধু ইলেকশন কমিশন যে ডেটাটা দিচ্ছে সন্ধ্যে 5টার সময়, যেটা বলছে যে এত পার্সেন্টেজ ভোট পড়েছে, এবং তারপরে পরের দিন সকাল 9টায় বা কোনো কোনো ক্ষেত্রে তো আরও লাগাতার এটা বাড়তে থাকে এই সংখ্যাটা। ফলে এই যে ভোটের পার্সেন্টেজটা প্রায় লাফ দিয়ে 10% বেড়ে যাচ্ছে। এটা মহারাষ্ট্রে হয়েছে, এটা বিহারেও হয়েছে। আপনি দেখবেন বিহারে 2টো ফেজে নির্বাচন ছিল। প্রথম ফেজে কত মহিলা ভোট দিয়েছে এবং কত পুরুষ ভোট দিয়েছে এই সংখ্যাটাও কিন্তু ইলেকশন কমিশন বলেনি। এটা 4-5 দিন পরে যখন দ্বিতীয় ফেজে নির্বাচন হচ্ছে তখন গিয়ে তারা এই সংখ্যাটা বলেছে। তো নির্বাচন কমিশন যেভাবে সম্পূর্ণ যেটাকে বলে যে একটা খোলাখুলিভাবে সরাসরি যে তথ্যগুলো তারা দিচ্ছে না, এবং অনেক সময় গ্যাপ দিয়ে 5 দিন পরে 7 দিন পরে এবং দুম করে 5% 10% বেড়ে যাচ্ছে, তার কোনো এভিডেন্স নেই। এই কারণেই লোকে বলেছিল যে সিসিটিভি ফুটেজটা দেখান। 5টার পরে এত ভোট পড়ছে, তাহলে তো লম্বা লাইন থাকতে হবে বুথের বাইরে। তো বুথের মধ্যে ভোট পড়ছে, বুথের বাইরে লম্বা লাইন আছে, এই অন্তত ফুটেজটা দিন, এই এভিডেন্সটা দিন। তারা কোনো এভিডেন্সও দেবে না। এই যে ব্যাপারগুলো হচ্ছে, তার ফলে ইলেকশন কমিশনের যে আচরণ, তারা যেভাবে সমস্ত ব্যাপারটাকে খানিকটা অন্ধকারে রেখে শুধু তথ্য দিয়ে যাচ্ছে কিছু পরবর্তীতে, তার ফলেই মানুষের সন্দেহটা বাড়ছে। এবং আমার মনে হয় এটা তো গোটা দেশ জুড়ে এই জবাবটা আমাদের দরকার। কারণ ভোটটা এমন ব্যাপার, সেখানে কমপ্লিট ট্রান্সপারেন্সি দরকার। মানুষ ভোটটা দিল, কাকে দিল, সে পেল কিনা, এটা কনফিডেন্সটা দরকার। এবং এই কারণে যে ডিমান্ডটা তো গোটা দেশ করছে সেটা হচ্ছে ইলেকশনটা ব্যালটে হোক, কারণ মেশিনটাকেও বিশ্বাস করা যায় না। আর মেশিনের থেকেও বড় কথা মেশিনারি, যারা এই মেশিনটাকে চালাচ্ছে, মেশিনটা যাদের হাতে, সেই মেশিনারি রাইট ফ্রম ইলেকশন কমিশন টু নিচে ধরুন বিএলও বা এমনকি পোলিং এজেন্ট পর্যন্ত, এই মেশিনারিটাকে যদি মানুষ বিশ্বাস করতে না পারে, তাহলে তো পুরো নির্বাচনটা ধীরে ধীরে একটা প্রহসনে পরিণত হবে। তো মানুষ যাতে বিশ্বাসটাকে ধরে রাখতে পারে, সেই জন্য ইলেকশন কমিশনের কাছে এই দাবিটা উঠছে যে আপনারা পুরো ব্যাপারগুলোকে ট্রান্সপারেন্ট করুন, যাতে মানুষ জানতে পারে কি হচ্ছে না হচ্ছে। তো এই ডিমান্ডগুলো আছে, নির্বাচনটা যাতে আরও ট্রান্সপারেন্ট হতে পারে, স্বচ্ছ হতে পারে, স্বচ্ছতার দাবি। এবং ইলেকশন কমিশন প্রত্যেকটা প্রশ্নে জবাব দিক, তাদের যে উত্তরদায়িত্ব সেই যাদের জবাবদিহি করাটা, এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ভোট মেশিন নিয়ে নানা সময়ই প্রশ্ন এসছে, সেই প্রশ্নে আপনারা কি ইলেকশন কমিশনকে সেই জানিয়েছেন? আমরা সবাই জানিয়েছি, আমরা আগেও বলেছি। সেখানে অনেকগুলো ডিমান্ড এসছে। একটা তো ডিমান্ড এসছে যে ইভিএম বন্ধ করে ব্যালটে ভোট হোক, এটা গোটা দেশের প্রাথমিক দাবি। এবং এটা নির্বাচনে হার বা জিতের সাথে সম্পর্কযুক্ত নয়। হারলে পরেও এটা দাবি, নির্বাচনে জয়লাভ করলেও এটা দাবি। পৃথিবীর অধিকাংশ দেশে ব্যালটে ইলেকশন হয়, মেশিনে হয় না। ফলে তারা তো অনেক উন্নত প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা দেশ, কিন্তু তারা নির্বাচনে এই প্রযুক্তি সাহায্য নেয় না বা প্রযুক্তিকে বিশ্বাস করে না। তাহলে আমরা ভারতবর্ষে কেন এটা করতে যাব? দ্বিতীয় যে প্রশ্নটা বারবার আসে যে ভিভিপ্যাট, যে ভিভিপ্যাটে ধরুন আমি যে ভোটটা দিলাম তার একটা প্রিন্ট আউট, সেটা যদি হাতে পাই, আমি দোকানে গিয়ে একটা কিছু যখন জিনিস কিনি, একটা কোনো ইউপিআই দিয়ে পে করি, তার একটা আমার কাছে প্রিন্ট আউট আসে। তাহলে এই প্রিন্ট আউটটা যদি আমাদের হাতে আসে, সেটা যদি আমি দেখে বলতে পারি হ্যাঁ আমি এই ভোটটা এটাই দিয়েছিলাম, তাহলে ওই প্রিন্ট আউটটাই এক ধরনের প্রক্সি ব্যালটের কাজ করবে। সেই প্রিন্ট আউটটাই আপনি গুনে নিন, 100% সেই প্রিন্ট আউটটাকে গুনুন সেই ভিভিপ্যাটটা, সেটাও করতে নির্বাচন কমিশন রাজি নয়। ফলে নির্বাচন কমিশন যেটা করছে যে 2% বা হয়তো একটা অ্যাসেম্বলিতে 2টো বুথ কি 5টা বুথের ভিভিপ্যাট চেক করে তো কিছু বোঝা যাবে না।
তো ফলে পুরো ব্যাপারটা মধ্যে স্বচ্ছতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই। এটাকে আরও স্বচ্ছ আর বিশ্বাসযোগ্য করতে হবে, এটা গোটা দেশ জুড়ে ডিমান্ড। এই ডিমান্ডটা আজ হোক না হোক কাল মানতেই হবে। ভারতবর্ষের বুকে কমিউনিস্ট পার্টি 100 বছর অতিক্রান্ত, আবার অন্যদিকে একটা দক্ষিণপন্থী সংগঠন আরএসএসও 100 বছর পূরণ করেছে এবং দীর্ঘ যাত্রার পরে তারা আজকে ভারতবর্ষে রাজ করছে। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির এই অবস্থা কেন? প্রথম কথা, আরএসএসটাকে লোকে যেভাবে বলছে, তো আরএসএসটাকে বলতে হবে, বলতে গেলে পুরোটা বলতে হবে যে আরএসএস ভারতবর্ষের এমন একটা সংগঠন যে সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নেই, যে সংগঠনের কোনো রেকর্ড নেই, অথচ সংগঠনটা আছে। যে সংগঠনকে কোনো ট্যাক্স দিতে হয় না, যে সংগঠনকে কোনো রিপোর্ট দিতে হয় না, যেটাকে মোদিজি বললেন যে নাকি পৃথিবীর সবথেকে বৃহত্তম এনজিও, সে বাকি প্রত্যেকটা এনজিও সে কোত্থেকে ফান্ড পায় তার রিপোর্ট দিতে হয়, প্রত্যেকটা এনজিওর কাজকর্মের একটা রিপোর্ট দিতে হয়। তাহলে আরএসএস হচ্ছে ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর এমন একটা অদ্ভুত সংগঠন, যে সংগঠন আনরেজিস্টার্ড, যে সংগঠনটা সে অর্থে দেখতে গেলে কমপ্লিটলি তাকে কোনো রিপোর্ট কিছু দিতে হয় না, অথচ তারা ক্ষমতায় বসে, তারা আজকে ক্ষমতার পুরো লাভটা তারা নিচ্ছে। তো ফলে আমি মনে হয় আরএসএস এর সাথে অন্য কোনো গণতন্ত্র মেনে চলা সংগঠন তার কোনো তুলনা হয় না। আরএসএস হচ্ছে সম্পূর্ণভাবে এমন একটা সংগঠন যে সংগঠনটাকে স্বাধীনতার ঠিক পরে, মহাত্মা গান্ধীর হত্যার পরে সর্দার প্যাটেল এই সংগঠনটাকে তিনি ব্যান করলেন, এবং সে ব্যান করার সময় সর্দার প্যাটেল ভারতবর্ষের তখন গৃহমন্ত্রী, তিনি দুটো কথা বলেছিলেন যে কথাটা আমাদের প্রত্যেকের স্মরণে রাখা উচিত। প্রথম কথাটা বলেছিলেন যে তিনি এটা দেখেননি যে গোডসে আরএসএস এর মেম্বার ছিলেন কি ছিলেন না সেই মুহূর্তে, এটা বড় কথা ছিল না। তিনি বললেন যে আরএসএস গোটা দেশ জুড়ে এমন একটা ঘৃণা এবং সন্ত্রাসের হিংসার পরিবেশ তৈরি করেছে, এই পরিবেশের বলি হলেন মহাত্মা গান্ধী। তাহলে স্বাধীনতার ঠিক পরে এই দেশের সবথেকে বড় স্বাধীনতা আন্দোলনের নেতা, তাকে দিনের বেলা এভাবে হত্যা করা হলো, সেই হত্যার জন্য দায়ী সংগঠন সেটা হচ্ছে আরএসএস। দ্বিতীয় যে কথাটা ওই সময় সর্দার প্যাটেল বললেন যে ফ্রিডম উইল বি ইম্পেরিলড, যে এই সংগঠনটাকে যদি এক্ষুনি ব্যান করা না হয় তাহলে আমার এই সদ্য স্বাধীন দেশ, এই স্বাধীনতাটা এখনো সংহত নয়, এই স্বাধীনতাটা এখনো আমাদের দেশে খুব দৃঢ় নয়, মজবুত নয়, তাহলে এই স্বাধীনতা বিপন্ন হবে। তো একটা সংগঠন, যে সংগঠনটার উপরে বলা হলো যে স্বাধীনতাকে বিপন্ন করার সংগঠন, তো সেই সংগঠনের সাথে অন্য কোনো সংগঠনের তো কোনো তুলনা হয় না। তো ফলে আমি মনে করি যে 100 বছরটা মিলে যাচ্ছে ঠিক কথাই, কিন্তু ওই 100 বছরটা পর্দার আড়ালে, কখনো লোকচক্ষুর আড়ালে, কখনো সামনে, কখনো ক্ষমতায় থেকে, কখনো কিছু, যার সঙ্গে বাকিটা কোনো তুলনা নয়। বাকি অবশ্যই কমিউনিস্ট পার্টি তার 100 বছর হয়েছে, কমিউনিস্ট পার্টির 100 বছরে তারও অনেক টানাপোড়েন আছে, অনেক ওঠানামা আছে, অনেক জায়গায় নির্বাচনে অনেক ভালো ফল আছে, আবার দুম করে নেমে যাওয়া আছে। তো সেগুলো তো নির্বাচন দিয়ে একটা বোঝা, কিন্তু আমার মনে হয় কমিউনিস্ট পার্টি কিছু কিছু জিনিসকে অবশ্যই ধরে রেখেছে। স্বাধীনতা আন্দোলনেও কমিউনিস্ট পার্টি স্বাধীনতার অন্যতম শক্তি। গোটা দেশে একটা আধুনিক ভারত গড়ে উঠুক, যে সংবিধান যে কথাটা বলেছিল যে ভারতবর্ষ একটা আধুনিক ভারতবর্ষ হবে, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ একটা ভারতবর্ষ হবে, সবার মধ্যে সাম্য থাকবে, সকলের মধ্যে সকলকে সম্পূর্ণ স্বাধীনতা পাবে। তো এই যে স্বাধীনতার কথা, এই যে ন্যায়ের কথা, এই যে সামাজিক আর্থিক সমতার কথা, এগুলোই তো কমিউনিস্ট পার্টি বলে। তাহলে কমিউনিস্ট পার্টি তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে শক্তি জুগিয়েছে, কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের সংবিধানকে শক্তি জুগিয়েছে, কমিউনিস্ট পার্টি সংবিধানের গত 75 বছর ধরে এই যে আধুনিক ভারতের যাত্রা, এই আধুনিক ভারতের যাত্রাপথে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ভারতবর্ষের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারের আন্দোলন, সেই আন্দোলনকে শক্তি জুগিয়েছে। এটা করতে গিয়ে কমিউনিস্ট পার্টি কোথাও রাজ্যে হয়তো ক্ষমতায় এসছে, ক্ষমতায় কোনো সময় টিকে থেকেছে, কখনো টিকে থাকতে পারেনি, কিন্তু মাঠে ময়দানে মানুষের আন্দোলনে, এই যে 5 বছর আগে কৃষকেরা এত বড় আন্দোলন করলেন ভারতবর্ষের এই 3টে কৃষি আইনের বিরুদ্ধে, সেই আন্দোলনের সামনের সারিতে কমিউনিস্ট পার্টি, কমিউনিস্টরা, লাল ঝান্ডার শোকেরা। আজকেও যে 4টে শ্রম কোড এসছে, যে শ্রম কোডটা শ্রমিকদের, সে সংগঠিত অসংগঠিত যেরকম শ্রমিকই হন না কেন, সেই সমস্ত শ্রমিকের প্রত্যেকটি অর্জিত অধিকার, সে কতক্ষণ কাজ করবে, কতটা কাজ করলে কতটা বেতন পাবে, সে কতটা সংগঠন করতে পারবে, আন্দোলন করতে পারবে, তার কাজের কতটা সামাজিক আর্থিক নিরাপত্তা থাকবে, তার নিরাপত্তার প্রশ্ন, তার অধিকারের প্রশ্ন, তার কাজের সময়ের প্রশ্ন, তার বেতনের প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্নে যে অর্জিত অধিকার ছিল, সেই অর্জিত অধিকারগুলোকে কলমের এক খোঁচায় সেগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই লড়াইটাও কমিউনিস্ট পার্টি লড়বে।
ফলে কমিউনিস্ট পার্টি এবং লাল ঝান্ডা তার সাথে তো আমার মনে হয় ওই আরএসএস এর কোনো তুলনা হয় না। ওই আরএসএস তারা গুজব ছড়িয়ে হিংসা ঘৃণা এই সমস্ত চাষ করে মিথ্যে কথা বলে তারা গোটা দেশ জুড়ে একটা পরিবেশ তৈরি করেছে এবং আজকে ক্ষমতায়, এটা ভারতবর্ষের কাছে খুব একটা অদ্ভুত ব্যাপার যে স্বাধীনতার ঠিক পরে যে আরএসএসটাকে সর্দার প্যাটেলের মতো নেতা, যাকে আরএসএস আজকে সব থেকে বেশি পুজো করে, তিনি ভারতবর্ষের স্বাধীনতা বিপন্ন হবে বলে ব্যান করলেন। আজকে সেই আরএসএস ক্ষমতায় বসে এবং আরএসএস যখন 100 বছর হচ্ছে, সেই 100 বছরের উৎসব এই সরকার পালন করছে। ডাক টিকিট জারি হচ্ছে, তার জন্য একটা কয়েন জারি করা হচ্ছে। 26শে নভেম্বর সংবিধানের দিবস, সংবিধান দিবসের ঠিক প্রাককালে 25 তারিখে রাম মন্দিরের ওখানে গিয়ে সেই ধর্মের ধ্বজা সেটা করা হচ্ছে। তো এই যে পুরো ব্যাপারগুলো হচ্ছে সম্পূর্ণ আরএসএস এর ভাবে। তো আমার মনে হয় এই চ্যালেঞ্জটা তো কমিউনিস্ট পার্টি বলে নয়, এটা গোটা ভারতবর্ষের সংবিধানের সামনে আরএসএস চ্যালেঞ্জ। গোটা ভারতবর্ষে সে কংগ্রেস বলুন, কমিউনিস্ট বলুন, সমাজবাদী লোহিয়াবাদী বলুন, আম্বেদকরবাদী বলুন, সকলের কাছে আরএসএস একটা চ্যালেঞ্জ। কমিউনিস্টের অবশ্যই হিসেব করতে হবে যে 100 বছরে কমিউনিস্ট পার্টি আজকে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আজকের চ্যালেঞ্জটা কি করে মোকাবিলা করতে হবে এটা হিসেব করতে হবে। ঠিক যেরকম কংগ্রেসকেও করতে হবে। কংগ্রেস তো কমিউনিস্টদের থেকেও পুরনো পার্টি, 1885, সবাইকে হিসেব করতে হবে। মোদী সরকার বিজেপি থেকে এসেছিলেন, অটল বিহারী বাজপেয়ী এসেছিলেন। অটল বিহারী বাজপেয়ীর অবস্থান ছিল পুরোপুরি উল্টো, বিশেষ করে হিন্দুত্ববাদ নিয়ে। উল্টো ছিল না, যেটাকে কেউ কেউ বলে একটু নরম ছিল, কেউ কেউ বলে একটু নরম ছিল। কতটা নরম ছিল সেটাও সমস্ত বিতর্ক সাপেক্ষ। বাবরি মসজিদ যেটা ভাঙা হলো, সে বাবরি মসজিদ ভাঙার আগে তিনি গিয়ে সেটা ভাষণ দিয়ে এসেছিলেন যেটাকে সব জমিটাকে সমতল করতে হবে। তো সমতল করতে হবে, তারা সমতল করে দিয়েছে বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে। অনেকে তো বলে যে অটল বিহারী বাজপেয়ীর ইশারা, অনেকে এটাই বলে যে সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হতা হয়। তিনি যেটা ইশারা করে এলেন সেইটাকেই অক্ষরে অক্ষরে পালন করেছে ওই ওদের বাহিনী। তো সেই জন্য আমি ওই বিতর্কে যাচ্ছি না। কিন্তু মোদির পরেও আগামী দিনে আরও প্রস্তুত আছে। কেউ বলছে এরপরে যোগী মানে হচ্ছে যে পুরো গোটা দেশ জুড়ে বুলডোজার রাজ আসবে, এনকাউন্টার রাজত্ব আসবে। তো ফলে আরএসএস এর, বিজেপি, তাদের কাছে লাগাতার একের পর এক মডেল আছে। সেখানে বাজপেয়ী আছে, আডবাণী আছে, মোদি আছে, অমিত শাহ আছে, যোগী আছে, আরও কেউ আসতে পারে আগামী দিনগুলোতে। এটা তো বড় প্রশ্ন গোটা দেশের কাছে যে আইনের শাসনটা থাকবে নাকি এই ধরনের বুলডোজারের শাসন, এনকাউন্টারের শাসন হবে। এটা তো গোটা দেশের কাছে বড় প্রশ্ন। হিন্দুত্ববাদে আপনাদের প্রবলেম কোথায়? হিন্দুত্ববাদ তো নাকি জন্ম থেকেই আমরা হিন্দুত্ব? না, মোটেই না। হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব দুটো সম্পূর্ণ আলাদা কথা। আমাদের হিন্দু ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন রকমের ধারা আছে। প্রতিটি মানুষের ধর্ম বিশ্বাস, আমাদের সংবিধান বলে ধর্ম পালনের স্বাধীনতা প্রত্যেকের আছে। তো প্রত্যেকে স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করুক, প্রচার করুন। এমনকি মানুষের এক ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করা, ধর্মান্তরণের স্বাধীনতা, এই স্বাধীনতাটাও আমাদের সংবিধানে আছে। মানুষ সেটাও করতে পারে, আমাদের এখানে কিচ্ছু অসুবিধে কিছু নেই। হিন্দুত্ব সেটা নয়। হিন্দুত্ব হচ্ছে, তারা বলে যে ভারতবর্ষটা ডেফিনিশনটা হচ্ছে যে এটা হচ্ছে হিন্দুদের দেশ, হিন্দুরা প্রথম, সবার আগে হিন্দু। তো এই যে দেশটাকে ভাগ করে দেওয়া, কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নাস্তিক, সেটা আমরা দেখতে যাব না। আমাদের সংবিধান সেটা নিয়ে কোনো পার্থক্য করে না, কিন্তু হিন্দুত্ব পার্থক্য করে। তারা মনে চাপিয়ে দেয় যে হিন্দুটাই হচ্ছে প্রধান শক্তি। তাহলে এইটা বলে বাকিদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া, বাকিদেরকে কোণঠাসা করে দেওয়া, সরিয়ে দেওয়া, এটা হচ্ছে হিন্দুত্ব। ফলে হিন্দু ভারতবর্ষের যে জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদটা সকলের, যার মধ্যে কোনো হিন্দু মুসলিম নেই, সেটা সকলের দেশ। তাহলে এই যে সকলের দেশ, সকলের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদটাকে সবার আগে কেউ যদি বলে দেয় এটা হিন্দু জাতীয়তাবাদ, সেই হিন্দু জাতীয়তাবাদটাকে হিন্দুত্ব বলা হয়। এটা অবশ্যই গোটা ভারতবর্ষে আমাদের কাছে কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা আমরা বিরোধিতা করি, সর্বশক্তি দিয়ে বিরোধিতা করি এই হিন্দুত্বের। এবং হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব এই দুটো সম্পূর্ণ আলাদা প্রশ্ন।